আমি তো বলি নাই, আমি তো সেটা বলি নাই, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। ওনরা বিভিন্ন দরজা ঘুরে যখন ব্যর্থতায় পর্যবেসিত হলেন তখন সেই চেতনাটা আসছে। তার ৭১টা হলো আমাদের অহংকার, আমাদের হৃদয়ের অহংকার। আমি কেউ নিয়ে গেছে, না 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 ৭১কে নেয় নাই, ৭১কে কেউ নেয় নাই, ৭১কে রেখে ৯০-কে রেখে ২৪-কে ধারণ করে। করছি না, বিএনপি অফিসে ওনারা জিজ্ঞাসা করে নাই কেন যে তোমরা এতগুলো কথা বলছো ভাই ঢুকো না। আমার নেতাকে অশ্লীল ভাষায় স্লোগান দেবে আর তাদেরকে আমি হৃদয়ে কোলাকুলি করবো, সেই চেতনা তো আমি ধারণ করি না। আমাদের বিএনপির কথা বলছি, আমি তো বলি নাই, আমি তো সেটা বলি নাই, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনার বেলা আমি কথা বলি নাই তো, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনি আপনি বিভিন্ন সময় ২৪-৫ আগস্ট যে অশ্লীলতা রাজনীতিতে এসছে সে বিষয়ে একটি শব্দ বলেন নাই। আপনি দেখেন যেদিন দেশমাতা মারা গেলেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অশ্লীল স্লোগানগুলি হয়েছে সে ব্যাপারে উনি একটা কথা বলেন নাই। বিভিন্ন দেশের সম্মানিত, আমাকে বলতে দেন পলাশ ভাই, আপনার সঙ্গে কথা বলি নাই, আপনার সঙ্গে আমি কথা বলি নাই, কিন্তু আমাকে বলতে দেন। গত ৫ই আগস্টের পর ২৪-এ দেশের সম্মানিত মুক্তিযোদ্ধাদের কিভাবে অপদস্থ করা হয়েছে সে বিষয়ে একটি শব্দ উনি বলেন নাই। উনি বলেছেন ডক্টর শফিক সমবেদনা জানাতে গিয়ে প্রতিক্রিয়া যিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার ঐক্যের পাঠাতনে বসে একসাথে কাজ করবে, ভালো কথা। এই বোধোদয়টা যদি ৫ই আগস্টের পরে আসতো তাহলে দেশে এত বিশৃঙ্খলা হতো না। ওনরা বিভিন্ন দরজা ঘুরে যখন ব্যর্থতায় পর্যবেসিত হলেন তখন সেই চেতনাটা আসছে। তার এর আগে তো এই চেতনা আসে নাই। তাহলে তো তার এই যে তার যে ফেসবুক থেকে শুরু করে স্লোগান থেকে শুরু করে যে অশ্লীলতা ছড়িয়েছেন সেটা তো উনি বন্ধ করতে পারতেন, সেটা তো উনি করেন নাই। সব জায়গায় গিয়ে জনগণের পালস বুঝতে পারে অবশেষে তার বোধোদয় হয়েছে। আমি সেইটাই বলতে চাচ্ছি। ৭১ হলো আমাদের অহংকার। আমি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ইনসাফের কথা বলেছেন, ইনসাফের প্রবর্তক বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ইনসাফের রাজনীতি করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করেছেন, সাম্যবাদের রাজনীতি করেছেন। ইনসাফ তো আর একটি দলের একক সম্পত্তি না। সেম কথাগুলো উনি ফিরিয়ে দিচ্ছে, এইসব আলোচনা করার কিছু নাই, আমরা একই কথাই বলছি। না না, আপনার কাছে মনে হতে পারে কিছু নাই, আপনার কাছে মনে হতে পারে না না, এটা আপনার কাছে মনে হতে পারে। ৭১কে আমাদের হলো ৭১টা হলো আমাদের অহংকার, আমাদের হৃদয়ের অহংকার। আমি কেউ নিয়ে গেছে, না 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 ৭১কে নেয় নাই, ৭১কে কেউ নেয় নাই, ৭১কে রেখে ৯০-কে রেখে ২৪-কে ধারণ করে। করছি না আপনি। আচ্ছা কাজল ভাই, আপনি আমাকে আমার কথা শেষ করতে দেন। আপনি আমার শেষ করার পরে আর শেষ না, আমরা দুজনে তর্ক করি না, সমস্যা কি? না না আমি শেষ করি, আপনার সময় আমি কোনো কথা বলি নাই, আপনার সময় আমি কোনো কথা বলি নাই, আপনার সঙ্গে কথা বলি। আমি বলছি যে আপনি যে বলতেছেন ৭১কে আমরা কি বলছি যে ৭১ নাই? আমরা ৭১ না থাকলে তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও নাই। না না সেটা আমি বলছি না, টোটাল বিষয়টা এই প্রজন্ম যাদের কথা বলছেন আপনি, যাদের কথা আপনারা বলছেন যে অশ্লীলতা, আপনি দেখছেন না, আপনি আপনার চোখ নাই, আপনি দেখেন না যে অশ্লীলতা রাজনীতিতে ছড়িয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করেছে, আমি ভেবেছিলাম এ বিষয়ে আপনি কথা বলবেন, সেই বিষয়ে আপনি কথা বলেন নাই। আর টক শোতে আমি আজকে জনাব মেজর আখতারুজ্জামান আমার অনেক শ্রদ্ধার পাত্র একজন মুক্তিযোদ্ধা, আমি ভেবেছিলাম যে আমি একটা নগণ্য মানুষ, আজকে টক শোতে হয়তো আক্তার ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগতে পারে, কিন্তু আমি দেখলাম যে পলাশ ভাইয়ের সাথে আমার কথা ক্রস হচ্ছে। আমি পলাশ ভাইয়ের কথায় না না, পলাশ ভাইয়ের একটা কথায় আমি অবাক হইলাম যে আপনি এই প্রজন্মের যে অশ্লীলতা, যে অশ্লীল স্লোগান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এখন আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে যে অশ্লীলতা ছড়িয়েছে সে বিষয়ে কোনো কথা বললেন না আপনি, একটা শব্দ বলেন না আপনি, একটা শব্দ বলেন না। এটা আপনার বিএনপি অফিসে ওনারা জিজ্ঞাসা করে নাই কেন যে তোমরা এতগুলো কথা বলছো ভাই ঢুকো না? জিজ্ঞাসা করবে সে করবে না, সেটা দলীয় না, সেটা দলীয় পলিসি, সেটা ভিন্ন বিষয়। আপনি এই বিষয়ে একটা শব্দ বলেন না, আপনি বলেছেন তৃতীয়, আপনি বলেছেন না না, আপনি বলেছেন তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নেতারা এগুলো হচ্ছে না, প্রশ্রয় দিচ্ছে না, অমুক করছে না, তমুক করছে, আপনি এগুলো বলছেন, কিন্তু আপনার কথাটা বলছেন না। আমাদের হৃদয়ের কথাটা কোথায়? না না, আমাদের হৃদয়, আমাদের হৃদয়ের ক্ষতটা বুঝবেন। আমার নেতাকে অশ্লীল ভাষায় স্লোগান দেবে আর তাদেরকে আমি হৃদয়ে কোলাকুলি করবো, সেই চেতনা তো আমি ধারণ করি না। আমার নেতাকে সম্মান করবে না, জি
আমরা জাতীয়তাবাদী জি, ছাত্ররা পরে আসছি, আমরা ওই জি, চেতনা ধারণ অ্যাডভোকেট করিনি। কামরুল ইসলাম সজল, আপনি অন্য বিষয় তো বলবেন না, পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সামনের নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে তো আজকের মূল আলোচনা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের দল থেকে গুরুত্বপূর্ণ অনেক নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যেমন সাইফুল আলম নীরবের মতো, রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, এদের এদেরকে বহিষ্কার করার পর আসলে কি ধরনের ফলাফল আপনারা আশা করছেন? বা এরাও তো এখন দল নিবেদিত প্রাণ ছিল তাদের ভাষায়। কালকে যে আবার লো আসতেছে। হ্যাঁ, বলুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, বলুন। হুম, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আমি স্বতন্ত্র প্রার্থী বা ওই যাদেরকে বহিষ্কার করা হচ্ছে এদের ব্যাপারে কথা জিজ্ঞাসা করছি আপনাকে। আপনি আপনি বলুন, আপনি বলতে থাকুন। একটা মিনিট। হুম, আপনি আপনি বলতে থাকুন। আমরা আমি জানতে চেয়েছি যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। বললাম যাদেরকে বহিষ্কার করা হয়েছে এদের সাথে বিএনপি কতটা ভালো করলো মন্দ করলো এই ব্যাপারেও আপনি, যেমন ওই যে ব্যারিস্টার আমি রুমিন আমি ফারহানার কথা মনে করি জিজ্ঞাসা করেছি, বিএনপি, সাইফুল আলম নীরবের কথা বলছি, বা এরকম 9 জনকে বহিষ্কার করা হয়েছে, আবার আমি অনেকে আছে। আমি 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 মনে করছি যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জোটের রাজনীতিতে জোটভুক্ত নেতৃবৃন্দ যেখানে নির্বাচন করছেন, দল সিদ্ধান্ত দিয়েছে যে দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে এই ব্যক্তিরা নির্বাচন করবেন। তার বিরুদ্ধে দলের সিদ্ধান্তকে অমান্য করে যারা দাঁড়িয়েছেন তাদেরকে বহিষ্কার করে দল সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। আর যারা বহিষ্কার হয়েছেন, আমি রুমিন ফারহানার কথাই বলি। এই রুমিন ফারহানাকে যখন বিএনপি এমপি বানালেন, তখন কমপক্ষে 50 জন নেত্রী ছিলেন যারা মহিলা এমপি হওয়ার মতো যোগ্যতা রাখে। আক্তার ভাই তখন এগুলো সব জানেন। এবং সেই মুহূর্তে যখন এমপি হলেন রুমিন ফারহানা, তখন রুমিন ফারহানার ইতিহাসে একটা দিন মিছিল করার অভিজ্ঞতা নাই, দলের কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা নাই, তারপরও তাকে বানিয়েছিলেন। রুমিন ফারহানাদের উচিত ছিল সেই অবদানকে মনে রেখে দলের সিদ্ধান্তকে মেনে নেওয়া। আমি মনে করি দলের নেতৃবৃন্দ, কর্মী থেকে সমর্থক থেকে যারা আছে, সবাই চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশের দিকে তাকিয়ে আছেন। উনি প্রার্থী দিয়েছেন। আমার বিশ্বাস আগামী নির্বাচনে যারা বহিষ্কৃত হয়েছেন তারা অবশ্যই পরাজিত হবেন এবং আমাদের দলীয় প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাল্লাহ। জি, দর্শকদের প্রশ্ন বিপরীতে আপনার কোনো কিছু বলবার আছে কিনা? না, দর্শক যারা প্রশ্ন করেছেন, আমি কিন্তু জামাত বিরোধী দল হবে অথবা জামাতকে ভোট দেবেন এক ভদ্রলোক বলেছেন শেরপুর থেকে, আমি কিন্তু সেই কথা বলি নাই, জামাতের কথাও বলি নাই, জাতীয় পার্টির কথাও বলি নাই। আমি বলেছি জনগণ, আতার ভাইও সেটা বলেছেন, অ্যাডমিট করেছেন যে জনগণের পালস দেখে বোঝা যায় যে বিএনপি সরকার গঠন করবে। আমি সেটাই বলেছি, প্রত্যাশার কথা বলেছি। জনগণ ভোট কোথায় দেবে সেটা কিন্তু বলি নাই, হুম, প্রত্যাশার কথা বলেছি এবং জনগণের পালসের কথা বলেছি। এবং উনি বলেছেন আমি এলাকায় যাই কিনা, আমিও একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম, আমাকে দল মনোনয়ন দেন। আমি গত পরশু সারা বাংলাদেশের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছি। সুতরাং আমি দলীয় কার্যক্রমেই আছি, দল আমাকে মনোনয়ন দেয় না, আমি মেনে নিয়েছি। দল যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে আমি কাজ করছি, আমি এলাকায় যাচ্ছি। সুতরাং জনগণের পালস বুঝেই আমি আমার বক্তব্য দিয়েছি যে জনগণের পালস দেখে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।